আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। এনসিপি পোলাপন দেখলাম হবিগঞ্জে দৌড়ানি খেয়েছে, বিশেষ করে আমার প্রিয় নেতা সার্জিস আলম এবং বাংলার জনগণের প্রিয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি দুজনকে দৌড় দেওয়া হয়েছে। সমাজের সকল লোক, মানে ফেসবুকে যা দেখলাম আর কি, তার অধিকাংশ লোকজনই আমি খুব কষ্ট পাচ্ছি এই মুডে মুচকি হাসতেছেন। অনেকের মনে হচ্ছে যে এই পিটানি খাওয়াটা তাদের পাওনা ছিল এবং তারা খেয়েছে খুব ভালো। কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু কি বলা যায়, মন খারাপ করে দিতে চাই। আসলে এটা কোনো পিটানি খাওয়া হয় নাই। এটা যে পিটানি খাওয়া হয় নাই, কেন হয় নাই, এবং এটা যে তাদের মেটিকুলাস ডিজাইন পার্ট 2 এর একটা অংশ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপির এই মবরাজদের, এই সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠীর পিটানি পাওনা আছে। এই বিষয়ে আমি আপনাদের সাথে মোটামুটি একমত, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে যে মাইট থেকে বেঁচে থাকতে, এবং তাদের বাপ ওয়াকার একটা সময় তাদেরকে এপিসি দিয়ে এনসিপি উদ্ধার করতো। এপিসির ভিতরে এনসিপি, এটা ছিল তাদের সিগনেচার। কিন্তু তাদের বাপ ওয়াকার নিজেও এখন একটু চিপায় আছে, যে কোনো সময় চাকরিটা চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এনসিপি আসলে নগদানগদ পাওনাগুলো মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে, এটা আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্রের অংশ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ানি খায়, কেমনে কেমনে যেন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা আছে এরা বেঁচে যায়, এবং লোকাল যে পোলাপান গুলা, গরিবের পোলাপান ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে চাঁদাবাজির একটা নতুন দোকান হিসাবে এনসিপিতে গিয়ে তারা ভবিষ্যৎ করবে। অনেকে গড়েছে গত 2 বছর হান্নান মাসুদের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা ভালো মালটাল কামিয়েছে, এরা এখন মফস্বলে এনসিপির নেতৃত্ব দেয়। যদিও সরকারি দল হিসাবে তারা যে আহ্লাদ পেত, ডিসি অফিসে যে টেবিল চাপে কথা বলতো, ওসিকে ধমক দিত, থানায় ঢুকে বলতো আমরা অমুকরে পুড়িয়েছি তমুকরে পুড়িয়েছি, সেই পীড়িতির কি এটার নাম, যাই হোক, ওই হবিগঞ্জেরই ঘটনা, আপনারা জানেন মাহাদি বলে আরেক সন্ত্রাসী ছিল। যাই হোক, সেই পীড়িতি তাদের এখন কমে গেছে। তাদের এটা কমে গেছে কারণ হচ্ছে দেশে মোটামুটি নির্বাচনের পরবর্তীতে বিএনপি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সুতরাং এনসিপি আজকে দেখবেন সার্জিস আলম সহ অনেকেই বলছিল আব্বা আসো, আব্বা আসো না, সরি, পুলিশ আসো, পুলিশ আসো। পুলিশ ওইখানে দেখতেছে এবং কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে এবং যথারীতি অভিনয় করছে। সরকারি দলের বিপক্ষে পুলিশ যায় না। তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি অভিযোগ স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এটাকে কেন নাটক বলছেন? এটা হচ্ছে একটা নাটক, যে কারণে এই যে শুরুতেই বললাম যে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতা যেগুলো আছে এরা কখনোই মাইর খাবে না, কিন্তু এদেরকে ভিকটিম বানানোর একটা রাজনীতি এখন তাদের পিতৃ সংগঠন, যেটা তাদের মূল সংগঠন জামাত ইসলাম শুরু করেছে। জামাতে ইসলাম এখন এনসিপি কে নিয়ে খেলতে যাচ্ছে। এনসিপি কে তারা মূল বিরোধী দল হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি কে মজলুম হিসাবে তৈরি করা হবে, এনসিপির ইমেজ বৃদ্ধি করা হবে, এবং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ তোর গান কেস, তাদের ভাষায় বিএনপির বিরুদ্ধে একটা মূল স্রোতধারা হিসাবে, তরুণদের দল হিসাবে এই নাটক তারা আরেকবার শুরু করবে, এবং সেটা এনসিপি দিয়ে। আপনারা অনেকে অবিশ্বাসের হাসি আসবেন, কমেন্টে আমাকে গালাগালি করবেন, এবং অনেকেই বলবেন দূর বেড়া তুই বেশি বুঝোস। ভাই মুশকিল হচ্ছে, আমি হচ্ছে এটা গরিব লোক, গরিবের কথা বাসি হইলে ফলে। আপনারা যারা এর আগে 24 সালে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের নাটকের শিকার হয়েছিলেন, তখনও বলেছিলাম যে এটার পিছনে জামাতের কলকাঠি আছে, সেটা আপনারা বুঝতে বুঝতে 2 বছর লাগিয়েছেন। সো এখন যে কথাটা বলছি, এক কথাটা বুঝতে বুঝতে আপনাদের 5 বছর সময় লাগবে। আগামী নির্বাচনে দেখবেন এনসিপি হচ্ছে যে মূল কার্যকর বিরোধী শক্তি। কারণ কি? কারণ হচ্ছে কি, জামাতে ইসলামের লুঙ্গি খুলে গেছে। আপনারা জানেন যে সমাজে জামাত দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ডিং করে এসেছে। সেই ব্র্যান্ডিংটা হচ্ছে গিয়ে কি, সৎ লোকের শাসন, মেধাবীদের সংগঠন, দুনিয়ার সব মেধাবী পোলাপান শিবির করে। আমি জানি না, আমার সাথে কোনো মেধাবী লোকজনের শিবির করতে দেখি নাই, বাট দুনিয়ার সব মেধাবী লোকজন শিবির করে, ভালো, খুব ভালো, এবং তাদের অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধি, অনেক কিছু। এই গান তারা ধরেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে 78 সালে তাদের পুনর্জন্মের পর থেকে তারা এটা গিয়ে আসছে। এবং যেহেতু বাঙালি বেশিরভাগ লোকজনই ছোটবেলা আর্ডিনযুক্ত লবণ খায় নাই, কমন সেন্সের অভাব আছে, এই বাঙ্গু সমাজ অনেকেই এটা খুব বিশ্বাস করে। তো এই বিশ্বাসের লুঙ্গিটা খুলে গেছে এই বছর প্রথম, যখন জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল হিসাবে উপস্থিত হয়েছে। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জামাতের যে মেধার স্বাক্ষর দেখলাম, কত কি বলা যায়, বাজেট অধিবেশনের কথাই ধরা যায়। রাশমিকা মান্দারকার সাহেব বললেন যে
হ্যাঁ, 9,000 কোটি টাকার বাজেট বেশি হয়ে গেছে, 600 কোটি টাকার বাজেট হইলে বেশ ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে এদের বুদ্ধিশুদ্ধির অভাব আছে, শিক্ষা দীক্ষা নাই, ফাইন। একটা মানুষের শিক্ষা দীক্ষা নাই বা পুরো পার্টির শিক্ষা দীক্ষা নাই, এটা নিয়ে আসলে এত অশান্তি করার কিছু নাই। যদি তারা সৎ লোকের শাসন হইতো, তো এই সত্যাচার যে নমুনা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি, জনগণ এখন বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। একজন বলতেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমরা শহীদ পরিবার, তারপর লোকজন বলছে তোর আব্বারে তো দেখা যায়, ও সরি আমার তো ওই দিন মাথা ব্যথা করতেছিল, হুশ ঠিক নাই। পৃথিবীর কাউরে কোনোদিন দেখছে মাথা ব্যথা থাকার কারণে বাপ বাইচে আছে কি না আছে সেটা জানে না, মানে বাপ কোনটা সেটা না জানতে পারে, মানে সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে বলাৎকারের ফসল, কিন্তু বাপ বাইচে আছে কি মরে আছে, মানে যদি বাপ জানে সেটা জানে না। এই হচ্ছে জামাত। তারপরে জামাতের এমপিটা বলছে হ্যাঁ আমাদের পর্দা দেওয়ার কথা ছিল, এই কি ডিশ ওয়াশার বোধহয় নাকি মাইক্রোওভেন ডিশ ওয়াশার দেওয়ার কথা ছিল, এইগুলো দেয়। একটা মিনিটে হাজার হাজার টাকা খরচ হয় সংসদে, এবং সেখানে তারা এই ডিশ ওয়াশার টানাটানি করতেছে। আচ্ছা, তাও মাইনে নিয়েছিলাম যে সকালে সরকারি ডিশ ওয়াশার চায়, লোকজন কত কিছু চায়, এইবার তো গাড়ি টাড়ি দিচ্ছে না, প্লট দিচ্ছে না, আর একটা ডিশ ওয়াশারই চাইছে না হয় 20-30 হাজার টাকা জিনিস। তারপরে কি হইলো, তারপরে হইলো গিয়া যে নিজের মেয়ের নামে সরকারের গরিবের জন্য বরাদ্দকৃত টাকা নিজের মেয়ের নামে দুই নামে, মানে আবার ওই যে বাপের নাম ভুলায়, মেয়ের নাম ঠিক রেখা বাপের নাম ভুলায় তালিকা করে ফেলছে। মানে কি পরিমাণ খাইস্টা, কি পরিমাণ কি বলা যায় ছাপড়ি, কি পরিমাণ কাঙ্গাল হইলে নিজের মেয়ের নামে 10,000 করে গরিবের টাকা খেয়ে ফেলতে পারে। ভাই খাবি তো ভালো করে খা, এবং সেটা আবার নিজের বাপের নাম, ওই যে বললাম বাপের নামের স্টেশন ঠিক নাই। আচ্ছা, সেটা গেল। তারপরে আমাদের গাজী নজরুল ইসলাম, ওই যে আরেক ছাপড়ি বলি, কি আর করা, সে গিয়া একটা ভালো হোটেলও ধরা খায়, মগবাজারের সস্তা ওই যে একটা নোংরা হোটেলের মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে চাকরি দেওয়ার লোভ দেখে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেটা তার ড্রাইভার ওই ছাত্রীর মানে ওই মেয়েটার মামার কল্যাণে ধরা পড়েছে, ভিডিও লিক হয়েছে। এই হচ্ছে গিয়ে জামাতের অবস্থা। এবং আজকে যখন বলছি, আমি কোথাও যেন দেখলাম যে জামাতের এক নেতার মেয়ে বোধহয় মাস্তানি করেছে, তার বিরুদ্ধে মদ এবং ড্রাগ খাওয়ার অভিযোগ আছে, যদিও বলা হয়েছে সিজোফ্রেনিয়া রোগী। আমরা যেহেতু উনি রোগী হতেও পারেন, এই বিষয়ে মন্তব্য না করতে চাই। তো মোটমাট হচ্ছে গিয়ে জামাতের লুঙ্গি খুলে গেছে। জামাত যে কি পরিমাণ মেধাবীদের সংগঠন, কি পরিমাণ সৎ মানুষের সংগঠন যারা 10,000 টাকাও খাইতে ছাড়ে না, কি পরিমাণ ইসলামী সংগঠন যারা মগবাজারের খুপড়ি হোটেলের ঝুপড়ির মধ্যে ধরা খেয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে জামাতের যে এখনকার লিডারশিপ আছে, এদের আসলে যোগ্যতা জনগণের কাছে উন্মোচিত। তাহলে এখন জামাত কি করবে? জামাত এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে তাদের অন্যান্য সংগঠন যেগুলো আছে এগুলো থেকে লিডারশিপ বাছাই করে নিয়ে আসবে। ধরেন শিবির থেকে নিয়ে আসবে আমাদের সাদিক কায়েম, হুইচ ইজ ওকে, সে একটা পপুলার ছাত্র নেতা, কোনো সন্দেহ নেই, তাকে মেয়র ইলেকশনে দিচ্ছে। কিন্তু এর বাইরে সম্পূর্ণ জামাত অন্য নামে তাদের এনসিপি যেটা আছে, এনসিপি সংগঠন, এবং হয়তো এবি পার্টিকেও তারা মানে ওই যে ফুয়াদ টুয়াদ যেগুলো আছে, বাট এবি পার্টি তো পাবলিক খায় না, সুতরাং এনসিপি কে তারা এগোবে। এই এগোনোর কি বলা যায় ফরম্যাট হিসেবে প্রথম যেটা হবে, আপনি দেখবেন যে জাতীয় সংসদে নাহিদ, হাসনাত, তারপরে আমাদের ওই যে মোংলা মাসুদ মাংস মাস, যাই হোক আপনারা বুঝতেছেন ওই যে একটা মাসুদ আছে, তো মাসুদ সহ এদেরকে অনেক বেশি ফ্লোর দেওয়া হবে, এদেরকে প্রমিনেন্ট লিডার হিসেবে তৈরি করা হবে, এবং এর বাইরে সার্জিস আলম, নাসির পাটোয়ারি যারা সংসদে যেতে পারে নাই তাদেরকে পিটানো হবে। এরা এই পিটানো খাবে, খায় একটা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়ের খাওয়ার জন্য যা যা করার দরকার এনসিপি সেটা করবে। আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় যায়, সেই জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা যে আছে তার বিরুদ্ধে অশ্লীল ভাবে কথা বলে। আমি দেখলাম যে ওই হবিগঞ্জের ছাত্রদল সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন যে জি.কে. গৌসের নামে সেখানের মধ্যে অশ্লীল ভাষায় এরা বক্তব্য দিয়েছে। জি.কে. গৌসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, কিবদিয়া মার্ডার কেসের আসামি ছিলেন, এবং বিভিন্ন কারণে তার এক ধরনের বিরাট হোল্ড আছে, এবং সেটা শুধুমাত্র হবিগঞ্জে না, তিনি কিন্তু একটা বিভাগীয় নেতা, এবং তিনি খুব সম্ভবত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও বটে। তিনি পুরো সিলেট বিভাগের উপর একটা বিরাট নিয়ন্ত্রণ তার আছে। সেই জি.কে. গৌসকে তার জেলার মাটিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অচ্ছুতভাবে গালাগালি করা হচ্ছে। এই গালাগালিটা এরা সব জায়গায় করে। কিছুদিন আগে আমি দেখলাম কিশোরগঞ্জে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে অশ্লীল গালাগালি করছে নাসির পাটোয়ারি। এর আগে তো তারা করেছে। এটা করার কারণ হচ্ছে তাদেরকে যাতে পিটান দেওয়া হয়। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है नहीं। এবং আমার ধারণা হবিগঞ্জ তাদেরকে ওইভাবে পিটান দেওয়া হয় না। আমি ওই যে ভিডিওগুলো দেখেছি, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে দেখে নিয়েন, সেখানে দেখবেন যে মাত্র 5-7টা ছেলে প্রথমে গিয়ে সার্কিট হাউসের সামনে একটা রেন্টে কারের ড্রাইভারকে পিটাচ্ছে, এবং এরা যে ছাত্রদল এটা প্রমাণ করার জন্য একজনের লাল টি শার্টের পিছনে জেলা ছাত্রদল লেখা আছে। হ্যাঁ, তারা হয়তো ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আমার ধারণা এগুলো হচ্ছে ছাত্রদলের গুপ্ত শাখার সুপ্ত লোকজন,
কারণ এর চেয়ে বেশি পোলাপান ছাত্র দলের বা ছাত্রলীগের বা বড় ছাত্র সংগঠনের, বিশেষ করে এখন সরকারি সংগঠন ছাত্র দলের, আমি তো বলবো ওয়ার্ড না, শুধুমাত্র এটা মহল্লা কমিটিতে এর চেয়ে বেশি পোলাপান থাকে যারা লাঠি ওটা নিয়ে গিয়ে পিটাতে পারে। এই 4-5 জন মিলে এত বিশাল বিশাল লোকজনকে পিটিয়ে দিল। এবং খুবই মজার বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম গিয়ে আশ্রয় নিলেন এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, এরা সার্কিট হাউস পায় কেন? মানে এরা দুইজনের কেউ তো এমপি না, এরা তো সরকারি কোনো কাজে না, তো এরা সার্কিট হাউস পায় কেন? এটা এনিওয়ে প্রশাসন সেটা তার মতো করে বলবেন কেন এরা সার্কিট হাউস এন্টাইটেলড। সাধারণ জনগণ হিসাবে হতে পারে, তাদেরকে হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই মারামারির অবস্থা দেখে আপনারা খুব একটা আনন্দিত হবেন না। এটা হচ্ছে পুরো নাটকের একটা অংশ এবং এই নাটক আগামীতে আরো চলবে। এর আগে তারা একই নাটক করেছিল হাদিকে দিয়ে, হাদির ইমেজটা তারা ধীরে 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 বিল্ড আপের একটা চেষ্টা করেছিল, যদিও সেটা খুব একটা কাজে লাগে নাই, কারণ হাদির হাদিমাদি ছিঁড়ে ফেলা, ওই বাজে শব্দ বলবো না, হাদিমাদি ছিঁড়ে ফেলার বিভিন্ন বক্তৃতার কারণে তার ওই ইমেজ তৈরি হয় নাই। সে নিজেই বলতো আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওইখানে গিয়ে মুভ করবো। কিন্তু হাদি যখন নিহত হলো, তারপর আমরা দেখলাম যে জামাত ছাড়া বাংলাদেশ থেকে লোকজন জড়ো করে এনে বিশাল একটা জানাজা শোডাউন দিল। এটা তাদের একটা খুব সিগনেচার প্রজেক্ট। এটা দিয়ে এখন পর্যন্ত শহীদ হাদিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যদিও সেটা হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের কামড়ের কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই। এই মুহূর্তে জামাত এনসিপিকে নিয়ে সেই বাজিটা খেলছে। মজলুম জননেতা, মজলুম রাজনৈতিক নেতা হিসাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা এনসিপি আছে, এদেরকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তারা করবে। এবং এই চেষ্টার অংশ হিসাবে এরা এখন পর্যন্ত অবশ্য মার খায় নাই, কিন্তু এক জায়গায় এদেরকে হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হইতে পারে। মানে ওই সার্জিস আলম যে অনেক কষ্ট করে হাতের মধ্যে দেখাচ্ছে ওই নাটক না, হয়তো আরেকটু বেশি ডোজ এটার উপরে জামাত ফেলবে এবং ফেলে এদিকে মজলুম হিসাবে করতে চাইবে। আপনারা দেখবেন যে জামাত কিন্তু তাদের লোক সরবরাহ এখন এনসিপিতে করছে না, কারণ তারা ওই মজলুম ভাবটা দেখাতে চাচ্ছে। কারণ যদি জামাত শিবিরের লোকজন ওইখানের মধ্যে অনেক বেশি মাত্রা যায়, খুব পরিচিত মুখগুলো যায়, তাহলে বাধ্য হয়ে তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বী মারামারিতে যেতে হবে। এই মজলুম জননেতারা হবিগঞ্জে আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম ডাকসুতে যে জামাতের অংশটা আছে, তাদের ওই যে একটা আছে না ইউরেনিয়াম বেচে, ইউরেনিয়াম বিজ্ঞানী, যাই হোক আপনারা জানেন ইউরেনিয়াম বিজ্ঞানী একটা এনিওয়ে, তো সেই লোক আবার দেখলাম যে অন্য কিছু নিয়ে মিছিল টিছিল করছে। মানে তারা একটু দূরত্ব দেখে আমরা আর এনসিপি এক না, এই নাটক করছে। এই নাটকের অংশ হিসেবে সাদিক কায়ুম ঢাকা দক্ষিণে মেয়র হবে, মানে মেয়র প্রার্থী হবেন, তার বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ 300 কোটি ভূঁইয়াকেও প্রার্থী করা হবে, যে না ওরা আলাদা আমরা আলাদা। এই নাটক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাঙালিরা, আমার কথা বিশ্বাস করবে না, বাঙালিরা আরেকবার এই বাঙ্গু সমাজ এই নাটকের মধ্যে পড়বে এবং পরবর্তীতে আজ বুঝবি না বুঝবি কাল, কি যেন থাপড়াইবি ছাপা আর কিছু একটা গাল, মানে যাই হোক আপনারা ওই ছড়াটা জানলে একটু কমেন্ট বক্সে দিয়ে দেন। আমি শুধু এই পুরা নাটকের সাথে জড়িত সবাইকে বলবো, নাটক কম করো প্রিয়। আজকে পুরো ভিডিওতে আমি বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই, কারণ বাংলাদেশ নিয়ে কথা বলাটা এখন খুব জরুরি বলে মনে করছে। যে জুলাই আন্দোলনের মাধ্যমে একটা নতুন সরকার স্বাধীনভাবে ভোটাধিকারের মাধ্যমে ক্ষমতায় বসতে পেরেছে, ফ্যাসিজম, স্বৈরাচার এবং ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা পেয়েছে, এবং যারা সেই ফ্যাসিজম তাড়াবার জন্য প্রধান সৈনিক ছিল জুলাই আন্দোলনের নেতারা বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, যারা এখন নতুন একটি দল গঠন করেছে এনসিপি, তারা জুলাই পদযাত্রা যখন করছে, জুলাই ঘটনার 2 বছর পর 24 জুলাই পর 26 জুলাইতে এসে তারা যখন জুলাই পদযাত্রা করছে, তাদের উপর এই আন্দোলনের মাধ্যমে যারা ক্ষমতায় বসছে, যারা কখনো ক্ষমতায় বসতে পারার কথা ছিল না, তারা তাদের উপর হামলে পড়েছে। এর চেয়ে কষ্টের, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। দর্শক, আজকে আমি আপনাদের প্রচুর ভিডিও দেখাতে চাই। প্রথম আমরা হবিগঞ্জ থেকে একটা ভিডিও দেখাবো সার্জিস আলমের। কি বলছেন তিনি, আমরা এক নজর শুনে আসি। রড দিয়ে ওনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নাই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে
ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র ডিমোট করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে টিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। দর্শক, আমরা সার্জিস আলমের হবিগঞ্জ থেকে তার যে লাস্ট বক্তব্য সেটা আপনাদের শোনালাম। আসলে কি ঘটেছে আমরা এক নজর জেনে আসি। সেই সংবাদটির একটু ডিটেলস আপনাদের দিয়ে আমি আরো অনেক ভিডিও আপনাদের দেখাবো সবকিছু মিলে। হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা গাড়ি বহরে হামলা করেছে এমন অভিযোগ করেছে এনসিপির পক্ষ থেকে। অর্থাৎ এনসিপি যখন তারা জুলাই পদযাত্রা শেষ করে ফিরছিল, ছাত্রদলের নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সন্ধ্যায় শহরের থানা মোড় এলাকায় এর সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখা হয়। রাত 8টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। হামলায় এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম ও জেলা সদস্য সচিব মাহবুবুর রহমান মুবিন সহ অন্তত 20 জন আহত হন। তাদের বহনকারী গাড়িও ভাঙচুর করা হয় এবং তাদেরও মারধর করা হয় ব্যাপকভাবে। এনসিপি জেলা শাখার আহ্বায়ক আবহেনা মোস্তফা কামাল বলেন, সন্ধ্যায় সমাবেশ শেষ করে কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সার্জিস আলমকে নিয়ে সার্কিট হাউসে যাওয়ার সময় থানা মোড় এলাকায় তাদের উপর বর্তমান সরকার দলের নেতাকর্মীরা হামলা চালায়। এখন এই যে বিষয়টি আমরা শুনলাম, এটি একটি জাতীয় দৈনিকের খবর থেকে বলছি। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিগান বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে কেউ যদি এসে অশালীন বক্তব্য দিয়ে শহরকে অস্থিতিশীল করতে চায়, তার দায়ভার তাদেরকে নিতে হবে, অন্য কেউ এর দায়ভার নেবে না। তবে আজকে অপ্রীতিকর একটি ঘটনার খবর আমি শুনেছি, এর সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। শুনেছি কোনো অশালীন বক্তব্যকে ঘিরে বিক্ষুব্ধ মানুষজন তাদের ধাওয়া দিয়েছে। এই ঘটনার সঙ্গে ছাত্রদল বিএনপির কেউ জড়িত না। এই যে আমরা তথ্যটি পেলাম, এনসিপি তাদের অভিযোগ দিয়েছে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে, আর ছাত্রদল বলছে এটার সাথে তারা যুক্ত না, কারণ বক্তব্যের সময় অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। ঠিক এই কথাগুলো হাসিনাও বলতো, আওয়ামী লীগও বলতো, যুবলীগ বলতো, ছাত্রলীগ বলতো। ক্ষমতায় বসলে কথাগুলো এরকম হয়ে যায়। তখন বিএনপিকে মারধর করা হতো। বিএনপির নেতারা যখন হাসিনার বিরুদ্ধে, হাসিনাকে ফ্যাসিস্ট স্বৈরাচার বলতো, তখন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ বিএনপি নেতাদের মারতো। এখন বিএনপি বিরোধী দলকে মারছে। ক্ষমতা স্থায়ী না, ক্ষমতা অস্থায়ী। আবার কখনো বিএনপি বিরোধী দলে থাকবে, বিএনপি মার খাবে। কিন্তু এটা কি চলবে? এভাবেই চলবে 2026-এ এসে, 54 বছরের বাংলাদেশে? এটা কি রাজনীতি হওয়া উচিত? তাহলে এতগুলো মানুষ প্রাণ দিল কেন হাসিনা বিরোধী আন্দোলনে? এত মানুষ পঙ্গু, অন্ধ হলো কেন? আসলে এর উত্তর মিলছে না। আসেন আমরা আরেকটা দৃশ্য দেখে আসি। আমরা দেখছি যে সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারির গাড়ি আটকে এভাবে হামলা করা হয়। পুলিশ সেখানে নীরবে দেখে। কিছু কিছু পুলিশ শারীরিক কিছুটা ভাবে চেষ্টা করে, কিন্তু অধিকাংশ পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে, কারণ সরকার দলকে পুলিশ কিছু বলতে পারে না, পুলিশের বলা উচিত না। এটা নিয়ম হয়ে গেছে বাংলাদেশে। আমরা আরেকটা ফুটেজ দেখে আসি।
এদিকে আমরা আরো কিছু দৃশ্যপটের কি বলবো, কি করতেছে এই প্রশাসন কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন দেখা দেখা দেখতেছে, ভাই প্রশাসন দেখতেছে ভাই, আমাদেরকে মারতেছে ভাই, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। এটা হবিগঞ্জে হামলার সময়ের দৃশ্য। আমরা সালাউদ্দিন আম্মার আজকে দেখলাম রাজশাহী, আমি সার্জিসদের নিয়ে কথা বলবো আরো। সালাউদ্দিন আম্মারের একটা লাইভ সাংবাদিক সম্মেলনে কিছু অংশ। সেই দুইটা মানুষ যারা মুখ খোলা শুরু করছিল এরা আবার নিজেদেরকে গুটাই দিচ্ছে, আবার ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। শুরুটা আপনাদের এখান থেকে আসছে, আমি বারবার আপনাদেরকে এটা বলছি, সে ছাত্রলীগ, প্রমাণিত ছাত্রলীগ। এখানে ছাত্রলীগ সন্দেহ করার কিছু নাই, মতিয়া হলে তারপরে তালা মারা হয়েছিল, তাকে লিস্টে তাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। সেখানে রাজশাহী ইউনিভার্সিটি বর্তমান সরকার দলের সাপোর্ট নিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসে উঠেছে, অথচ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে উঠতে দেওয়া হয়নি ছাত্রলীগের আমলে। ছাত্রলীগের চরিত্রটা এমন হয়ে গেল কেন? গত 15 বছর যারা লীগের হাতে মার খেয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারা সেই লীগকে অর্থের বিনিময়ে বা কোনো সুযোগের বিনিময়ে ক্যাম্পাসে ওঠার চেষ্টা করছে। তবে রাজশাহীর ছাত্রনেতা, রাকসু নেতা সালাউদ্দিন আম্মার তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তার একটা বক্তব্য আমরা শুনে আসি, তিনি কি বলছেন। আমাদের ইনসাফ 2 বছর ধরে ছাত্রলীগের ব্যাপারে কোনো ডিসিশন না নিয়ে আজকে এই পরিস্থিতিতে তারা নিয়ে আসলো। এটা দায় আমি কাকে দিব? আমি আইনকে দিব, আমি প্রশাসনকে দিব। যখন তারা দিতে পারতেছে না তখন তো আমাকে নিতে হবে। হ্যাঁ, ওখানে আহত মানে কি? কোথায় ওনার এখানে মানে ইয়ে দেখা যাচ্ছে, সাদা মাংস দেখা যাচ্ছে, এমন বাজে অবস্থায় অনেক আকস্মিক ভাবে হামলা করা হয়েছে। ওরা ছিল 7 জন, আমরা ছিলাম মাত্র 3 জন, এবং আমরা জাস্ট বসে আমি তো সহতত্ত্ব গবেষণার সাথে কথা বলতেছিলাম, আকস্মিক ভাবে তারা গিয়ে হামলা করছে। 7 জনের নামগুলো আমি তো চিনি না তাদেরকে। নাম সামিল করে দিয়েছে। এই যে দেখেন অবস্থা, এই এদের মানে এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নেতা সালাউদ্দিন আম্মারের বক্তব্য আমরা শুনলাম। সারা বাংলাদেশের দৃশ্যগুলো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। গণ অধিকার পরিষদের রাশেদদের মতো কি বলবো, হাসিনা প্রেমীদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, এবং একসময় যারা বিএনপি বিরোধী ছিল, আওয়ামী লীগ তোষণ করেছে, আওয়ামী লীগের থেকে সুবিধাভোগী, তারা এখন আস্তে আস্তে বিএনপির ঘরে প্রবেশ করছে। এটাই হবে, এটা আমরা আগে জানতাম। যখন আমরা বিএনপির জন্য খুব সিরিয়াসলি কাজ করতাম, জীবনের হুমকি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলাম, হ্যাঁ, যে দেশে থাকলে তো গুম খুন বা ক্রস ফায়ার হয়ে যাব, এই ভয় বাঁচার জন্য চলে গেলাম, তখন অনেকে বলতাম যে জীবনটা বাজিয়ে রেখে কেন কাজ করছি দেশের জন্য? দেশটা কি একটা পদ নাকি পদবি নাকি? দেশটা আসলে কি? দেশটা কন্ট্রোল করে তো রাজনীতিবিদরা। এই রাজনীতি তো আসলে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বিক্রি হয়ে গেছে। আসলে তাই দেখলাম। বিএনপির বহু ত্যাগী নেতারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আফসোস করছে যে 15-16 বছর মাঠে ঘরে ঘুমাতে পারেনি, মাঠে ঘাটে বিভিন্ন চাষাবাদ জমিতে পালিয়েছিলাম, ধান খেতে, পাট খেতে, গাছে গাছে, অন্ধকারে। আমি নিজের চোখে অনেককে দেখেছি, তাদের কারো খোঁজ নেই, তারা কোথাও নেই। কিন্তু ওই সময় যারা সুবিধাভোগী, টাকার বিনিময়ে নেতাদের ম্যানেজ করে, তারা এখনো সুবিধাভোগী। লজ্জা। যে ছেলেগুলো বাংলাদেশকে স্বাধীন করলো, যখন বিএনপি জামাত নামক দুটো রাজনৈতিক দল পুরো ব্যর্থ হয়ে গেল হাসিনাকে সরাতে, তখন বৈষম্য বিরোধী নামের একটা আন্দোলন তৈরি হলো। এই ছেলেরা, ছাত্র জনতারা, পুরো বাংলাদেশের মানুষ তাদের ডাকে আসছে। বিএনপি জামাতের ডাকে কেউ কিন্তু আসে নাই। বাংলাদেশের মানুষ, কোনো জনগণই আসতো না। কেন আসতো না জানেন? জানে যে এই রাজনীতিবিদরা হাসিনা চলে গেলে এরা ক্ষমতায় বসবে, এরা এই হাসিনার মতো এটা দেশ তৈরি করবে। এই যে এখন যা হচ্ছে, যুবদল ছাত্রদল যা করছে, এটা বাংলাদেশের মানুষ জানতো, কেউ তাদের ডাকে আসতো না।
এই জন্য বিএনপি পল্টনে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করতো, জামাত ইসলাম বাইতুল মোকাররমের দক্ষিণে মিছিল করতো, কেউ আসতো না। কেন আসতো না? এটা সব 2 নম্বর। এদের টাকা কেউ আসে লাভ কি? জীবন দিয়ে লাভ কি? দিন শেষে কিচ্ছু হবে না। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ডাকে অজস্র মানুষ, শিশু কিশোর সব, নারী পুরুষ বৃদ্ধ সব বেরিয়ে আসলো। বাংলাদেশ থেকে হাসিনা পালালো অনেক রক্তের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে। বসানো হলো বিশ্বাসঘাতক ডক্টর ইউনূসকে ক্ষমতায়। রন্ধে রন্ধে তার আওয়ামী ফ্যাসিজমের লোকদেরকে উপদেষ্টা করা হলো। হয়ে গেল একটা নির্বাচন। সেই নির্বাচনের পর আমরা কি দেখলাম? বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিটি ক্ষমতায় বসলেন, কিন্তু অদৃশ্যভাবে কেন যেন মনে হচ্ছে তিনি দেশের সবকিছু জানেন না বা তাকে জানতে দেয়া হচ্ছে না। তিনি অনেক ভালো ভালো উদ্যোগ নিয়ে কাজ করছেন, কিন্তু পেছন থেকে বিএনপিটাকে ধ্বংস করতেছে এই ছাত্র দল, যুব দল, বিএনপির কিছু সুবিধাবুদ্ধিরা, সবাই না, যারা ত্যাগ স্বীকার করছে বিএনপির জন্য তারা করছে না এটা। তারা এখনো বিএনপির এই কর্মকাণ্ডে কষ্ট পাচ্ছে, যে এটা এমন কেন হচ্ছে, কেন বিএনপিকে আওয়ামী লীগ বানিয়ে ফেলছে, আওয়ামী লীগের পথে কেন হাঁটছে বিএনপি? কারণ এভাবে তো টিকে থাকা যায় না, এটা প্রমাণিত। আপনি সবাই জানেন, জুলুম করে কেউ টিকে থাকতে পারে? সম্ভব? আর এই যুগে এসে, জেনজিদের যুগে এসে, যেখানে নরেন্দ্র মোদীর মস্তক কাঁপিয়ে দিয়েছে এই জেনজিরা, হাসিনার পতন হয়ে গেছে, স্বৈরাচার ফ্যাসিস্ট, সেখানে বিএনপিতে একেবারেই একটা কি বলবো দুধের বাচ্চা হাসিনার কাছে। যারা এই দেশকে এত ত্যাগের বিনিময়ে স্বাধীন করলো, তাদেরকে মার খেতে হচ্ছে। কাদের হাতে মার খেতে হচ্ছে? যারা এই স্বাধীনতার বিনিময়ে ফল ভোগ করছে ক্ষমতায় বসে। আবার কাদেরকে নিচ্ছে? যারা পালাতক আওয়ামী লীগ, তাদেরকে সাথে নিয়ে আজকের মুক্তিযোদ্ধাদের মারছে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না, কিন্তু জুলাইয়ের মুক্তিযোদ্ধাদের মারা যাবে। এ কেমন বাংলাদেশ? এটা বাংলাদেশ? এই বাংলাদেশ চেয়েছিলাম? খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে সমালোচনা সহ্য করা যায় না। আচ্ছা, শেখ হাসিনা তো অনেক লম্বা লম্বা কথা বলে গিয়েছিলেন। আছেন কোথাও ওবায়দুল কাদের? আছেন কোথাও বেনজির? আছেন কোথাও হারুন? কোথায়? সবার ঠিকানা একটা জায়গা হয় যদি মানুষ পাশে না থাকে। আজকে সবচেয়ে বড় ঘৃণা লাগছে আমার জামাত ইসলামের জন্য। না তারা সরকারে, না তারা বিরোধী দলে, না তারা যোগ্য। এরা ক্ষমতায় বসলে দেশ চালাবে কি করে? আল্লাহ বাঁচাইছে এদের হাত থেকে, এই জাতিকে রক্ষা করছে। এরা কোনো দলের মধ্যেই পড়ে না, এরা তাবলিগও না, এরা রাজনৈতিক দলও না। সংসদে হিজড়াদের মতো কথা বলে। দুঃখ পাবেন জামাতের লোকের, আমি জানি, আমি দুঃখ পাবেন বলেই কথাগুলো বলছি। সংসদে তারা সরকারের চামচামি করেই যাচ্ছে, সরকারের ভালো কি খারাপ কি তারা বুঝতে পারতেছে না। কেউ এসে ফ্রিজ চাচ্ছেন, কেউ এসে এটা বলছেন। কিসব লোকদেরকে পার্লামেন্টে বসাইছেন যাদের যোগ্যতাও নয় পার্লামেন্টে বসার। কার্টুন, একটা কার্টুনের দৃশ্য। বিএনপির তো রাজনীতিবিদ পলিটিশিয়ানরা কিছু আছে, যারা ভালো আছেন খারাপও আছে। জামাতের মধ্যে কারা আছেন? এক ডক্টর শফিক এসে বা যেই বক্তব্য দেন যেন তাবলিগ করতে আসেন। সারা দেশে কি হচ্ছে? তাদের এমপিরা কি করছে? ছোট বাচ্চা মেয়েকে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা পড়ছে। যশোরে কি করছে? এমপির মেয়ে গিয়ে মাদ্রাসার সামনে ভবনের মধ্যে ঢুকে। এগুলো কেন হচ্ছে? একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের বিএনপি, জামাত সহ সব দলগুলোকে আমাদের ইন্টেলিজেন্স এবং ওপারের ইন্টেলিজেন্স বিভিন্ন হানি ট্র্যাপে আটকাবার চেষ্টা করছে। এগুলো বারবার বলছি, তাদেরকে কানে পানে যাচ্ছে না। পুরুষের সবচেয়ে দুর্বল জায়গা নারী আর টাকা। তো জামাত তো নারী বা টাকার দিকে ছুটছিল না, এতদিন আটকাতে পারেনি। অবশেষে জামাতের কিছু বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটিয়ে বা কিছু লোককে ট্র্যাপে ফেলতে পারে। সব মানুষ তো আসলে বলবো কি একদম সাচ্চা ইমানদার মুসলিম হতে পারে না। কিছু মানুষের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা কাজ করে। তবে জামাত ভালো সিদ্ধান্ত নিচ্ছে, ওই ব্যক্তিকে দ্রুত বহিষ্কার করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া এখন দেখছি হেফাজতের কি বলে চরমনের অনেক নেতার লিঙ্ক ভাইরাল হচ্ছে, বিএনপির কয়েকজনের লিঙ্ক ভাইরাল হয়েছে। আমি তখন বলছিলাম যে কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে টান দেবে না, তাহলে নিজের কাপড় খুলে নিয়ে যাবে। এখন সেটা শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখেন একজন আরেকজনের নেতাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক ভাইরাল করা শুরু করছে। জামাতের একটা বিএনপির বেরোবে 200, এটা সবাই জানি আমরা। চরমনেরও বের হয়ে গেছে, আরো বের হবে। এরপরে আল্লাহ না জানে বলৎকারটা বের হয় কিনা। একজন আরেকজনের কাপড় খুলে খুব ফায়দা হয়েছে। আমার ধারণা যে ফায়দায় পুরো বাংলাদেশকে এখন মানুষ ল্যাংটা করে ফেলতেছে। এটা কোনো সুন্দর রাজনীতির পথ হতে পারে না। যে সার্জিস নাসিরুদ্দিনরা রক্তের বিনিময়ে হাসিনাকে সরিয়েছে, তাদের আবার রক্ত ঝরাতে হবে, এর চেয়ে কষ্টের কি হতে পারে? তাদের সাথে আদর্শিকভাবে আমার দ্বন্দ্ব থাকতে পারে, মানসিকতার দ্বন্দ্ব থাকতে পারে, রাজনৈতিক পথের মতের আমার সাথে পার্থক্য থাকতে পারে,
তাই বলে গায়ে হাত দেব? এখন যদি জনাব তারেক রহমান বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, যদি মনে করা হয় যে এরা ছাত্র দলের লোক, তাহলে এদের কিছু বলা হবে না। সেম আওয়ামী লীগের মতো ঘটনা ঘটবে তাদের জীবনে। লিখে রাখেন। একবার মানুষ রাস্তায় নামলে ঘরে ফিরতে চায় না। জুলাই বাংলাদেশে খুব বেশি দিন আগের ঘটনা না। মনে রাখবেন, বিএনপি এর চেয়ে বড় ধাবরানি খাবে যদি দ্রুত অপরাধীদেরকে ব্যবস্থা না নেয়। তারেক রহমান নিজে তার বিরুদ্ধে হওয়া ঘটনার, তার সাথে যা হয়েছে তার শাস্তি করে বিচার চাচ্ছেন না, ক্ষমা করে দিতে চান। 1/11 তার পরিবারের সাথে কি হয়েছে, সেই তারেক রহমানের দল বিরোধী দলকে পেটাচ্ছে, এটা কতটা কষ্টের, লজ্জার, বুঝতে পারছেন? তারেক রহমান নিজে তার সাথে যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে না, সে রাষ্ট্রে সবার ঐক্যমত নিয়ে সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান, একটা ভঙ্গুর রাষ্ট্রকে তৈরি করতে চান। সেই তারেক রহমানের দলটাকে কিভাবে নষ্ট করতে চায়। একদিকে তিনি পরিশ্রম করছেন, লম্বা সময় স্টাডি করে একটা টিম নিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন তারেক রহমান, আর সেই দলটার মধ্যে ওই বুর্জুরা, তার দলটার মধ্যে সেই সন্ত্রাসীরা, তার দলটার মধ্যে আওয়ামী আত্মার লোকগুলি বসে দলটাকে বিতর্কিত করছে। হবিগঞ্জের এই ঘটনায় কি লাভ হয়েছে বিএনপির, বলতে পারবেন? বলেন আপনারা, কেউ একজন বলেন। রাশেদদের মতো লোকদেরকে বিএনপি তার গুরুত্বপূর্ণ জায়গায় ঢোকাচ্ছে, এরা তো কেউ বিএনপির না। দিন শেষে এরা বিএনপির জন্য কাল সাফ হবে, দুধ কলা দুটোই খাবে, ছবলটা বিএনপিকে মারবে। বিএনপির জন্য সবচেয়ে ভালো একটা নসিহত করি, যেভাবে রাষ্ট্র চলছে এভাবে চলা যাবে না, এটা আওয়ামী লীগের স্টাইলে চলছে। বিরোধী দলকে স্পেস দেন, কারণ এই বিরোধী দল কিচ্ছু করতে পারবেন না, এরা জীবনে সরকারে বসতে পারবে না, এরা যোগ্য বিরোধী দল হওয়ার যোগ্যতা রাখে, এরা তাবলিগও করতে পারবে না, এরা জামাতের এনভায়রনমেন্টের বাইরে কিছু চিনে না, মানুষের সাথে তাদের সম্পৃক্ততা না। এবার তাদেরকে ভোট দিছে মানুষ শুধু বিএনপিকে ঠেকাবার জন্য, কারণ বিএনপির ইউনূসের আমলে যা যা বিএনপি নেতারা করছে তার জন্য সবাই মনে করছে বিকল্প পথ হিসেবে জামাত ছাড়া আর কেউ নেই। যেহেতু আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট স্বৈরাচার, জাতীয় পার্টি চোর, তারাও আউট, আছে কি আর বাংলাদেশে? বিএনপি জামাতকে অনেক ভোট দিছে। তারপরও তো আমাদের ইস্টাবলিশমেন্ট, নির্বাচন কমিশন, আমরা মিলে জামাতের 30-40-50টা আসন বিএনপিকে দিয়ে দিছে। এটা বিএনপিও জানে, জামাতও জানে, এবং আপোষ হয়ে গেছে। তো সেই আপোষকামী বিরোধী দল দিয়ে বাংলাদেশ চলবে না। তারেক রহমানকে বিরোধী দল বাদ দিয়ে হোক, বাংলাদেশটাকে ধরে রাখার জন্য, গঠন করার জন্য একটা সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, তাকে কিছু দেখাতে হবে। যদি তিনি দেখাতে পারেন তিনি সফল, যদি দেখাতে না পারেন তাহলে আমি মনে করি বাংলাদেশ হাসিনার মতোই আবার ভুল পথে চলে যাবে। এই বাংলাদেশটা আসলে আমরা দেখতে চাই না। অনেক ত্যাগের পরে বাংলাদেশটা পেয়েছি। আশা করি যারা সংশ্লিষ্ট প্রশাসনের যে ভাইয়েরা, আমাদের পুলিশ ভাইয়েরা দায়িত্বে অবহেলা করেছেন, আইনের চোখে দেখেন না, দলের চোখে দেখেছেন, তাদের শাস্তি হওয়া উচিত। পুলিশকে মনে রাখতে হবে, আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগ পুলিশকে বাঁচাতে পারেনি। আমাদের পুলিশরা, আমাদের সেই সব দুষ্ট পুলিশরা কিন্তু এখন জেলে আছে, কেউ পালিয়ে দেশ ছেড়ে চলে গেছে, কেউ মাটির নিচে চলে গেছে। আপনারা যে পোশাকটা পরছেন, পোশাকটার সম্মান রাখবেন। কোনো দলের চামচা না, আপনার রাষ্ট্রের জনগণের সেবায় আসছেন। কাউকে নিরাপত্তা দিতে না পারলে পোশাকটা ছেড়ে দেন, চাকরিটা ছেড়ে দেন। এটা লজ্জার পোশাক নয়, এটা অহংকারের পোশাক। যারা রাজনৈতিক দল, ক্ষমতায় যে দল, তাদের চামচামি করবেন, তারা আইনের পোশাক পরতে পারেন না, তারা সেটার অযোগ্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।